স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক লোটন একরাম। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। দর্শক, বিভিন্ন সময়ে খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকে পরিচয় করিয়ে দেব। ধন্যবাদ একাত্তর টেলিভিশনে আমার আলোচক এবং দর্শক মণ্ডলীকে। জনাব তারেক রহমান সাহেব সত্য কথাটাই বলেছেন, যেটা 90-এর গণ অভ্যুত্থানের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই রকমই এবারকার তত্ত্বাবধায়ক বলি, আর আমরা অন্তর্বর্তী সরকার বলি না কেন। এই সরকার ভূমিকাটা কিন্তু 91-এর তত্ত্বাবধায়ক সরকারের মতো হওয়া উচিত। তো কোনোভাবেই যেমন 91-এর অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে নিরপেক্ষ এবং একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য, বাংলাদেশের ইতিহাসে সেটিই ছিল সবচেয়ে বেশি গ্রহণযোগ্য নির্বাচন বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের আমলে। তো মানুষও এবার যে 24-এর গণ অভ্যুত্থানে যে সরকার, আওয়ামী লীগ সরকারের পতনের পরে অভ্যুত্থান পরবর্তী যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের কাছেও কিন্তু 91-এর মতো প্রত্যাশা। এখন এই সরকার যদি কোনোভাবে কোনো দলের প্রতি দুর্বলতা বা কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যদি চেষ্টা করে, তাহলে কিন্তু সেটা হিতে বিপরীত হতে পারে। কারণ এই যে ইতিমধ্যে সরকার যে সিদ্ধান্তটা নিয়ে আপনার রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত দেওয়ার জন্য যে আপনার গণভোট নিয়ে যে 7 দিনের সময় বেঁধে দিয়েছে, কিন্তু 7 দিনের সময় কিন্তু আর মাত্র 2 দিন আছে। এই 2 দিনের মধ্যে সমঝোতা কতটুকু হবে জানি না। তবে ইতিমধ্যে জামায়াতের ডাক্তার তাহির সাহেব যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যে টেলিফোন করেছিলেন বিএনপি, সেটা প্রত্যাখ্যান করেছেন। বিএনপি বলছে আরেকটি দলের আহ্বানে তারা তো বসবে না, এখানে উদ্যোগ নিলে সেটা সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিলে তারা আলোচনায় বসতে পারে। তো সব মিলে এই সরকার যেভাবে বলটি ঐক্যমতের যে বলটি যে পলিটিশিয়ানদের কোর্টে দিয়েছিল, সেই বলটি কিন্তু আবার সরকারের কোর্টে চলে যাচ্ছে। আজকে সালাউদ্দিন আহমদ ঠাট্টা করে বলেছেন যে রেফারির ভূমিকায় থাকা সরকার হাত দিয়ে গোল দিয়েছে নিজেই। তো সেক্ষেত্রে এখন যে সরকারের সামনে একটা চ্যালেঞ্জ, তারা যে কি সিদ্ধান্ত দিবেন আগামী 2 দিনের মধ্যে, এই দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত যাওয়ার লক্ষণ দেখছি না। তো সেক্ষেত্রে সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে। তারা বলছেন যে তারা সিদ্ধান্ত দিয়ে দিবেন। এখন সিদ্ধান্ত কি দিবেন? সেক্ষেত্রে আপনার যদি জাতীয় নির্বাচন আগে নির্বাচন দেন, তাহলে জামাতের পক্ষে যাবে। আবার জাতীয় নির্বাচনের সময় যদি নির্বাচনের তারিখ দেন, তাহলে বিএনপির পক্ষে যাবে। তাহলে আবার এখানে আরেকটা বিষয় আছে, নোট অফ ডিসেন্ট সহ দেওয়ার বিষয় আছে। তো সেক্ষেত্রে আপনার তারা একটি কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়বে, যে সিদ্ধান্তটা দিবে সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন কার্যকর করাটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ। সেটা যদি আপনার যে দলটির বিপক্ষে যাবে তারা যদি না মানে, তারা যদি লাগাতার আন্দোলন কর্মসূচি দিয়ে থাকে, যেমন জামাত তো অলরেডি আপনার হুমকি দিয়ে রাখছে 11 তারিখে রাজধানী চিত্রটা ভিন্ন হবে। তো বিএনপিও মির্জা ফখরুল ইসলাম সাহেব গতকালকে একটা যেটা বলছেন যে বিএনপিকে অবজ্ঞা করার পরিণতি ভালো হবে না। এদিকে আবার ডাক্তার তাহির সাহেব যেটা বলছেন যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবেন। আজকে মির্জা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন কথায় কথায় রাস্তায় যাবেন, বৃহত্তর দল যদি নামে সংঘর্ষ, তখন কি হবে? এটা আমাদের জন্য টোটাল আগামী নির্বাচন নিয়ে যে আপনার নানান শঙ্কা, সেই সংখ্যাটা আরও বাড়িয়ে দেয়। এই যে আপনার দুই পক্ষের যে অনড় অবস্থান। তো আমরা জাতি আশা করে দেশের বৃহত্তর স্বার্থে যাতে কোনোভাবে যে স্বৈর শাসক যাতে আবার ফেরত আসার পথ তৈরি না হয়, সেক্ষেত্রে যাতে তারা কিছুটা হলেও প্রত্যেকে কিছুটা ছাড় দিয়ে উদার মানসিকতা নিয়ে যাতে দেশ গণতন্ত্রের পথে ফিরতে পারে, সে ব্যাপারে সবাইকে মোটামুটি কিছুটা ছাড় দিয়ে হলেও ঐক্যমত্য হওয়া উচিত বলে দেশের অধিকাংশ মানুষ মনে করেন। জি, আমরা যদি একটু অতিথিদের যুক্ত করে নিই। অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বারী মাসুদ, যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ, সঙ্গে এম এ মালিক, সভাপতি যুক্তরাজ্য বিএনপি, তাকেও একটু যুক্ত করে নেব। স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসুদ, আমি যদি একটু তারেক রহমানের বক্তব্যের একটা অংশ একটু পড়ি। তিনি বলছেন,
ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধী কেউ কেউ গুপ্ত কৌশল অবলম্বন করেছিল। একইভাবে পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশের গণতন্ত্রে উত্তরণের পথকে বাধাগ্রস্ত করছে কিনা সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার আহ্বান রেখেছেন তিনি। তিনি বলেছেন, গুপ্ত বাহিনীর যে অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। সেজন্য বিএনপি, অন্তর্বর্তী সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গীদের সহযোগিতা, সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে বলেও উল্লেখ করেন তিনি। আপনারাও এমনটি মনে করেন কিনা? অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন শুনছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমরা যারা একতাবদ্ধভাবে করেছি, আমার দৃঢ় বিশ্বাস ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এখনো সেই ঐক্য আছি, এতে কোনো সন্দেহ নেই। ফ্যাসিবাদ যাতে পুনঃপ্রতিষ্ঠিত হতে না পারে, আবার তারা যেন কোনো রকমের দেশের ক্ষতি করতে না পারে, এ ব্যাপারে এটা বলার অপেক্ষা রাখে না যে ওই ফ্যাসিস্ট সরকার ব্যতীত অন্য সকলেই কিন্তু আমরা একমত আছি। এটা কয়েকবার এই সরকারের আমলেও প্রমাণিত হয়েছে। তো বিষয়টা সে জায়গায় না, বিষয়টা হলো যে এখন যে একটা মতানৈক্যতা দেখা দিয়েছে এটাও খুব অস্বাভাবিক কিছু না, এটা হতেই পারে। সামনে যত নির্বাচন আসবে প্রত্যেকটা দল তার কথাগুলি মানুষের কাছে নিয়ে যাবে, এবং আমাদের দেশের ট্রেডিশনটা ভালো না যদিও, যে একে অন্যের খুব বিরোধী বলতে হয়, তা না হলে আমরা ভোট কালেকশন করতে আমাদের অসুবিধা হয়। এটা আমাদের কাছেও পছন্দনীয় নয়। আমরা মনে করি যে আমাদের আদর্শ আমরা তুলে ধরবো, প্রত্যেকে যার যার আদর্শ তুলে ধরবে, এর মাধ্যমেই জনগণ ডিসাইড করবে যে কাকে আমরা নির্বাচিত করব। তো এখন যেটা হয়েছে, এখন যেটা মূল যেটা অসুবিধা দাঁড়িয়েছে সেটা হলো যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে এখানে আমরা সরকারকে একটা দায় না দিয়েই আমরা পারি না। কারণ হলো সরকার চমৎকার ভাবে একটা তরিকে ঐক্যমত্যের যেই ঐক্যমত্য কমিশনে যে আমরা বসেছি, সেই ঐক্যমত্য পৌঁছানোর জন্য একটা তরিকে মহাসমুদ্র পাড়ি দিয়ে নিয়ে এসেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো এই তরিটা যে নাবিক পরিচালনা করছিল, তিনি নাবিক এটাকে তীরের একেবারে প্রান্তে নিয়ে এসে, তীরের কাছাকাছি নিয়ে এসে তিনি বলে দিয়েছেন যে এই নৌকার যারা যাত্রী আছেন, এই যাত্রীরা আপনারা ডিসাইড করেন যে এটাকে আমরা কোথায় ভিড়াবো। এই কথা বলাতে যে এলাকার যার বাড়ি বা বাসিন্দা, সে প্রত্যেকেই তার এলাকার তার মত অনুযায়ী সে এই তরিটাকে টানা হেঁচড়া শুরু করেছে। কিন্তু এটা দায়িত্ব তো যাত্রীদের কাছে তুলে দিলে হবে না, এটা দায়িত্ব ছিল সরকারের। সে সকলের মত নিয়েছে, মত নিয়ে সে যেটা বলল যে 1 সপ্তাহের মধ্যে সকল রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিবেন কিভাবে বাস্তবায়ন হবে, আগে ভোট হবে না পরে ভোট হবে। এই কথাটা বলার তখন আমরা কোনো যৌক্তিকতা দেখি না। আপনি সকলের মত শুনেছেন, এরপরে আপনি সবকিছু বিবেচনা করে একটা সিদ্ধান্ত আপনি দিয়ে দিবেন, ব্যাস। সমস্ত দল আশা করছি আমরা যে তারা সেটা মেনে নিত। এবং আরেকটা মজার বিষয় আমি বলে রাখি, সেটা হলো যে আমরাও তো সভা সমিতি পরিচালনা করি, আমরা রাজনৈতিক দল হিসাবে আমরাও বিভিন্ন মিটিং আমরা পরিচালনা করি। আমাদের সিস্টেমটা কি, আমরা একটা বৈঠকে বসলে, মিটিং এ বসলে সকলের মতামত নেই, পুরা বিপরীত মতামত কিন্তু থাকে সেখানে। তা আমরা যেটা করি সেটা হলো সকলের মতামত নিয়ে একটা মিনিমাইজ করে এমন একটা সিদ্ধান্ত আমরা দিতে চেষ্টা করি যে সিদ্ধান্তটা সকলের জন্য কাছেই গ্রহণযোগ্য হবে। কিন্তু আমরা দেখলাম এই সরকার কেন যেন সেই সিদ্ধান্তটা হয় নিতে পারে না, অথবা সে নিতে ভয় পায়। এই দুটোই আমরা মনে করি সরকারের বড় একটা দুর্বলতা। এটা না করে যদি সরকার একটা সুন্দর সিদ্ধান্ত দিতে পারতো, জাতির জন্য এটা চমৎকার হতো। এছাড়াও সরকার কিন্তু পারতো। এখন একটা কথা আসতে পারে যে সেটা হলো যে সরকারের সে যোগ্যতা নেই। আমরা কিন্তু এই বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদ নির্বাচন করার ক্ষেত্রে প্রথম দিকে যেগুলি যাদেরকে নেওয়া হয়েছিল আমরা একমত ছিলাম। এরপরেও কিন্তু এদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শরিক ছিল এদের মতামতের বাহিরেও কিন্তু কোনো কোনো উপদেষ্টাকে নেওয়া হয়েছে। তো সরকার যদি মনে করে যে আমরা রাজনৈতিক দলগুলোকে আমরা ডমিনেট করতে পারবো না, তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করার মতো সিদ্ধান্ত দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের নেই, তাহলে তারা উপদেষ্টা পরিষদটা সেভাবে সাজিয়ে নিত। সেই বুদ্ধিমত্তা সম্পন্ন লোক তাদের নেওয়া উচিত ছিল। আর যদি তারা মনে করেন যে আমরাই পারবো, তাহলে কেন তারা এই গোল্ড বলটাকে রাজনৈতিক দলের কাছে ছুড়ে মারল?
এটা তাদের কিন্তু ঠিক হয়েছে বলে আমরা মনে করি না। মানে এই তো সে- জটিলতাটা কি তাহলে এখানেই যে রাজনৈতিক দলগুলোরকে সিদ্ধান্ত নিতে বলার কারণেই? ওটা অবশ্যই, কেন রাজনৈতিক দলকে সে বলবে? না, সে কিন্তু তো এখানে রেফারি এখানে তো ভূমিকা আরেকটা পালন প্রশ্ন করেছে। আসে, যে সরকার সিদ্ধান্তটা নেবে কি করে? তার আগে আপনারা যে 8টি দল বোধহয় আপনারা রাস্তায় আন্দোলন করছিলেন একটা দাবি দেওয়া নিয়ে, সেখানে খুব স্বাভাবিকভাবেই তো সরকারের উপর একটা চাপ তৈরি হয় যে যেহেতু আন্দোলনে আছে সুতরাং আপনাদের এগুলো তো কনসিডার করতে হবে। আবার বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, সেগুলো তো কনসিডার করতে হবে। এখন সরকারের উপরেও এটা চাপ নয় কি? না, আচ্ছা, এমনটা কি হয় কখনো যে একটা ফ্যামিলিতে 5 জন সদস্য আছে, 5 জন সদস্যের ব্যাপারে কি গৃহকর্তা কি সিদ্ধান্ত দেয়? আব্বা কি, আমাদের পিতা, তিনি কি সিদ্ধান্ত দেন? না, তা কিন্তু নয়। একজন যদি অনশনে চলে যায় তাহলে তো তার ব্যাপারটা সেই মানে বাবার জন্য খুব কঠিন হয়ে পড়ে। বাবার জন্য তো তিনিই বাবা হওয়ার যোগ্য। যে অনশনে চলে গিয়েছে তাকে বুঝিয়ে নিয়ে এসে একত্রিত করে পরিবারটাকে সুন্দরভাবে পরিচালনা করা। কিন্তু সরকার তো সেটা করতে চায় না। সরকার বলতে চায় তোমারটা নিয়ে তুমি থাকো, তোমারটা নিয়ে তুমি থাকো, তোমারটা নিয়ে তুমি থাকো। তাহলে তো আর একটা রাষ্ট্র পরিচালনা করা যায় না। তো সেক্ষেত্রে আমাদের বক্তব্যটা হলো, এটা সরকারের দায়িত্ব ছিল। সে বলতে পারতো এই যে 1 সপ্তাহ রাজনৈতিক দলকে দিয়েছে, এটা না করে সে বলতে পারতো যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কিংবা আরো এক্সপার্টদের সাথে আমরা আরো কথা বলবো, 1 সপ্তাহ আমাদেরকে সময় দেন, আমরা ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত দিব। এটা ছিল চমৎকার। এটা কিন্তু সে দেয়। এরপরেও যখন দিয়েছে রাজনৈতিক দল, হ্যাঁ, এই জায়গাটা ভাইকে আমি একটা প্রশ্ন করব, সেটা হলো সরকার যে মানে সিদ্ধান্তটা আগে দেননি, মানে আমার মনে হয় যেটা রাজনৈতিক দলগুলোকে তারা একটু সুযোগ দিয়েছে ঐক্যবদ্ধ হওয়া যায় কিনা, বা তাদের দায়টা কিছুটা এড়ানো যায় কিনা। এখন যেহেতু আপনারা ঐক্যবদ্ধ হননি, আর 2 দিন সময় আছে, এই 2 দিন পর যদি সরকার নিজ থেকে তারা নিজেরা যে সিদ্ধান্তটা দিবেন, সেই সিদ্ধান্তটা আপনাদের পক্ষে বা বিপক্ষে যেদিকে যাক আপনারা কি মেনে নেবেন? না, বিষয়টা কি জানেন? বিষয়টা যেমন হলো, আপনারা জামাতের সঙ্গে মানে আগে মানে জাতীয় ভোটের আগে গণভোট চাচ্ছেন, এবং জি। জাতীয় ভোটের সরকার যদি জাতীয় ভোটের সঙ্গে যদি ঘোষণা করে যে জাতীয় ভোটের সঙ্গে গণভোট হবে, তাহলে কি আপনাদের অবস্থানটা কি হবে? না, আমাদের অবস্থানটা কি হবে সেটা আমরা আরো পরে বলবো। কিন্তু বিষয়টা হলো, সরকারকে তো আমি তো আগেই বলেছি যে আমার এখানে 10টা মত থাকতে পারে। তিনি যোগ্য নেতা বা যোগ্য অভিভাবক, যিনি সকলের মতগুলো একত্রিত করে একটা সকলের কাছে গ্রহণযোগ্য সিদ্ধান্ত দিতে পারেন। এখন সেই গ্রহণযোগ্য সিদ্ধান্তটা কি হবে সেটাকে আমরা তৈরি করে দিব না, সেটা তো আমাদের তৈরি করার দায়িত্ব না। জি। এটা যিনি সকলকে একত্রিত করছেন তারই দায়িত্ব হলো এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করা বা দিয়ে দেওয়া যেটা সকল রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্যতা পেতে পারে। দেশের তার মানে জনগণের কিছুটা মানে ছাড় আসলে যদি আপনাদেরকেও দিতে হয় বা বিএনপিকেও দিতে হয় সেরকম মানে মাঝামাঝি কোনো কিছু। সেটা তো অবশ্যই, সেটা আমরা তো জি, ইতিপূর্বে মানে আপনারা দিয়ে ছাড় এসেছি, দেওয়ার জন্য আমরা রেডি কিন্তু আছেন মানে? না, সেটা সকলেই আছে, কিন্তু আমরা মনে করি দেশের অকল্যাণমূলক কোনো সিদ্ধান্ত দিলে তার প্রতিবাদ তো আমরা অবশ্যই করব। জি, অবশ্যই। আপনি থাকুন, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো। তখন নিশ্চয়ই এম এ মালিককেও আমরা একটু যুক্ত করে নিতে পারবো। দর্শক, একটা ছোট্ট বিরতির পর ফিরছি একাত্তর জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। যে আলোচনায় আমরা ছিলাম বিরতির আগে, সেই আলোচনাটা একটু কন্টিনিউ করতে চাই। এই পর্যায়ে যুক্ত করে নেব নীলুফার চৌধুরী মণি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। ওনাকে একটু আমরা অপেক্ষা করছি, তার জন্য যুক্ত হবেন অধ্যক্ষ মৌলানা শেখ ফজলে বাড়ি মাসুদ। আমরা শফিকুল আলমের একটি মন্তব্য আজকে যদি একটু পড়ি আমি, সবাই যদি ভাবেন আমরা 9 মাসে কুইক ফিক্স করে ফেলবো, সেটা তো হয় না। তিনি বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান শফিকুল আলম। তিনি বলেন অনেকে বলছেন জুলাই চার্টার নিয়ে তো অনিশ্চয়তা আছে, এই ডিবেটগুলো কিন্তু অনেক জায়গায় 10-15 বছর ধরেও চলে। শাসনতন্ত্র কিভাবে করবেন, কোনটা আপনার জন্য ভালো, কুইক ফিক্স বলে কিছু নাই। এ বিষয়ে কি মন্তব্য করবেন? আগেও যেটা বলছিলাম যে আসলে সরকারের যে দায়িত্বগুলি আছে, আসলে অল্প দিনে তারাও যে অনেক কিছু করে ফেলবে জি, আমরা সেটা প্রত্যাশা করি না। কিন্তু জুলাই আন্দোলনের যে এরপরে তাদের যে শপথ, যে 3টা বিষয়ের উপরে ছিল, আমরা সেই 3টা জিনিসই তাদের কাছে আমরা চেয়েছি। যেহেতু তারা শপথ গ্রহণ করেছেন, এতগুলো মানুষের রক্তের উপরে তারা দায়িত্ব নিয়েছেন, তাদেরকে এতটুকু করতেই হবে। সেক্ষেত্রে তারা যদি বলেন যে আমরা পারবো না, আমাদের দ্বারা সম্ভব নয়, এটাও কিন্তু খুব বেশি গ্রহণযোগ্য হবে না। তাদের সংস্কার, বিচার
এবং সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা তারা করবে। তো সেই জায়গাটা যারা তারা যে ওয়াদাবদ্ধ ছিলেন, এটা তাদেরকে অবশ্যই করা উচিত। কিন্তু আমরা যেটা দেখছি, আমি আগের যে আলোচনাটা ছিলাম সেখানে দেখেন গণভোটের দাবিটা আমরা যে করছি আগে, আমরা তো পরিষ্কারভাবে বলছি গণভোট যদি জাতীয় নির্বাচনের আগে দেওয়া হয় তাতে সমস্যা একটাও আছে বলে আমাদের কাছে মনে হয় না। শুধুমাত্র একটা কথা বলেন যে আমাদের কিছু টাকা পয়সা খরচ হবে, সেটা কত টাকা খরচ হবে? এই টাকার চাইতে আমরা যদি সুন্দরভাবে একটা নির্বাচন করতে না পারি, বরং এবং যদি আমাদের এই জুলাই আন্দোলনের যে রক্ত গিয়েছে, যে আন্দোলনটা হয়েছে, তাদের যদি আমরা একটা চার্টারের মাধ্যমে অথবা এই জুলাই সনদের মাধ্যমে, আইনি ভিত্তির মাধ্যমে তাদেরকে একটা সেফ জোনেও যদি আমরা নিতে না পারি এবং পরবর্তীতে যদি আবার ফ্যাসিস্ট তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের এই একটা গণভোটের যেই টাকা খরচ হবে এর চাইতে আরো বহুগুণ আমাদের সম্পদ নষ্ট হবে, আমাদের রাষ্ট্রটাই অস্তিত্ব হারানোর না, আশঙ্কা। ফ্যাসিস্ট তৈরি হবে এই আশঙ্কা কেন করছেন? কারণ আপনারা তো সবাই ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের স্টেক হোল্ডার, এবং আপনারাই সবচেয়ে বেশি মানে ফ্যাসিস্টের দ্বারা নির্যাতিত হয়েছেন, এবং আপনারাই মানে সব সারা এই 17 বছর আকাঙ্ক্ষা করে এসেছেন, সেখানে আবার নিজেরা ফ্যাসিস্ট হবেন কেন? বিষয়টা হলো, একটা কথায় আছে, যে যায় লঙ্কায় সে হয় হনুমান। এখন এটা কিন্তু আশঙ্কা থেকে যায়। এরপরে আমাদের যে সিস্টেমটা আছে, সিস্টেমটা যদি আমি চেঞ্জ করতে না পারি, অনেক সময় আমার সিস্টেমটাই আমাকে ফ্যাসিস্ট করে তোলে। এটা এই জন্যই সিস্টেমটা কেন, একটা দেশের সংবিধান কেন, একটা দেশের আইন আদালত কেন, এই আইন আদালত বলে দেশের মানুষ সব ভালো হয়েছে, পুলিশ তো আমার লাগার কথা না একটা দেশে। যেটা আমরা জানি যে ইসলামের স্বর্ণ যুগ যেটা ছিল, সেই যুগেও এত বিচারালয় এত কিছু লাগতো না, সে চমৎকার চমৎকার ঘটনা আছে। তো আমাদের তো সেই জায়গাটা দরকার হয় না, হইতো না যদি আমাদের দেশের মানুষ আমরা সবাই ভালো হয়ে যেতাম। যেহেতু আমাদের এটাকে একটা আইনি ফ্রেমের মধ্যে রাখতে হয়, সেজন্যই আমরা সংস্কারটা চেয়েছি। এখন সে সংস্কারে যদি দেখা যায় যে যে বেসিক জায়গাগুলো, সেই জায়গাগুলোতে যদি ভেটো দিয়ে রাখে, যারা মনে করছে আগামী দিনে ক্ষমতায় যাবেন তারা যদি ভেটো দিয়ে রাখে এবং যদি কোনো রকমের পাওয়ার আসতে পারে, তারা যদি এগুলি বাস্তবায়ন না করে, তাহলে তো আমরা দেখছি তারাও আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে। আমরা সেই জিনিসটাই চেঞ্জ করতে চাচ্ছি। আর যেটা বলতেছিলাম গণভোট, গণভোটটা তো আপনার করলে এদেশের যে কোনো খুব ক্ষতি আছে তা বিষয়টা কিন্তু না। আমি যেটা বলেছিলাম শুধু কিছু টাকা পয়সার ব্যাপার না, সঙ্গে সময়েরও তো ব্যাপার আছে। এখন গণভোট করলে নির্বাচনের আগে মানে অনেকে বলছেন যে এটা একটা জটিলতা তৈরি হতে পারে। না, এটা খুব বেশি জটিলতা হওয়ার কথা না। সরকার যেভাবে সময়টাকে ডিলে করছে, এটা না করলে এটা কোনো অসম্ভব বিষয় ছিল না। এক, দ্বিতীয়ত হলো বিএনপি আজকে গণভোটের ব্যাপারে খুব আইনি কথাবার্তা বলছে। আমরা বিএনপির জন্মের ইতিহাসটাও কিন্তু আমরা জানি। বিএনপির শুরু লগ্নে শহীদ জিয়াউর রহমান সাহেবের ক্ষমতায় আসার যেই সময়কাল, তৎকালীন ইতিহাস, তার গণভোট করা, কিন্তু তখন তো সংবিধান স্থগিত ছিল। সংবিধান স্থগিত থাকলে তখন গণভোটটা ওই কারণেই করা গেছে। শোনেন, আপনি শব্দ অনেক কিছুই বলতে পারেন, সংবিধান স্থগিত ছিল, সংবিধানে এটা আছে এটা নাই, অনেক কিছুই বলতে পারেন। শব্দ আমাদের আছে, বাংলা ভাষায় শব্দ আমরা বলতে পারি। কিন্তু বিষয়টা কি, তৎকালীন সময়ের বাংলাদেশের যে চিত্রটা ছিল, আমি তো মনে করি জুলাই আন্দোলনের এই চিত্রটা তার চাইতে আরো ভয়াবহ ছিল না। কিন্তু অনেক আইনবিদ তো এভাবেও জিনিসটা ব্যাখ্যা করেন যে এরকম যদি আমি কোনো নিয়ম নীতি না মেনে কোনো একটা মানে গণভোট করে ফেলি, এটা আসলে পরবর্তীতে উদাহরণ তৈরি হয়ে যেতে পারে। এরপরে মানে আপনি যে আশঙ্কার কথা বললেন ফ্যাসিস্ট, সে এসে একের পর এক গণভোট করে এক এক রকম ভাবে সে তার মতো করে বদলে নিতে পারবে, সেটাও তো কাম্য নয়। শোনেন, উদাহরণ তো অনেক তৈরি হয়েই আছে। আপনি জিয়াউর রহমান সাহেবের গণভোটের চিন্তা করেন, সেই সময়কার জিয়াউর রহমান সাহেবের একবার সেনা প্রধান হওয়া, এরপরে প্রশাসক হওয়া ইত্যাদি, এই ইতিহাসগুলো তো সবার জানা আছে। আসলে হয় কি, মানুষের আমাদের সংবিধানটা কি, উইল অফ দ্য নেশন, আমাদের জনগণের চাহিদাটাই হলো তো সংবিধান। আপনি যে ইতিহাস মানে যেটা আপনি বলছেন উদাহরণ হয়ে থাকবে, তাহলে তো আমরা দেখছি এই যে শেখ হাসিনার পালিয়ে যাওয়া থেকে শুরু করে, একটা রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একেবারে চৌকিদার পর্যন্ত পালিয়ে যাওয়া, শুধু তাই নয়, এখনো আমরা দেখছি যে সেদিনও এক পুলিশের ডিআইজি পালিয়ে চলে গেছে। না, বরং এটা নীলুফার চৌধুরী মনি যদি যুক্ত হয়ে যান, তাহলে মানে প্রশ্নটা তার কাছে রাখলে, তিনি যেহেতু আইন প্রণেতা ছিলেন, সেই হিসাবে তিনি অনেক ভালো ব্যাখ্যা দিতে পারবেন এটার। নীলুফার চৌধুরী মনি, নিশ্চয়ই আপনি আলাপ শুনেছেন
যেটি বলছিলেন। আমি সম্পূর্ণ শুনি, আপনি যদি কাইন্ডলি আরেকটু প্রশ্নটা বলেন। উনি বলছেন যে গণভোট আগে করলে আসলে কোনো মানে সমস্যা উনি দেখেন না, এবং এইটার নজির উনি বলছিলেন যে জিয়াউর রহমানের গণভোট করার সঙ্গে উদাহরণ তিনি টেনেছেন, যে সেই প্রেক্ষাপটও টেনে এনেছেন। সেই জায়গা থেকে আপনি যদি একটু বলেন। জিয়াউর রহমান সাহেব বা এরশাদ সাহেব যখন গণভোট করেছেন তখন ওটার অপশনটা ছিল, এরপরে কিন্তু ওই অপশনটা, গণভোটের কোনো অপশন নাই। এখন গণভোটের জন্য গণভোট চাইতে গেলে নতুন করে আইন প্রণয়ন করতে হবে। সে আইন প্রণয়নের জন্য আপনার সংসদ দরকার। সংসদ ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। এটা একরকম জবরদস্তিমূলক গণভোট হচ্ছে, যেটা হচ্ছে সেটাই বিএনপি বলেছিল যে এই গণভোট করলেও কিন্তু সংসদে পাশ করাতে হবে, কারণ এটা আপনার কোনো আইন এটা কভার করছে না। তাহলে কেন জামাত এই কথাটা নিয়ে জেদ করে বসে আছে আমরা জানি না। নীলুফার চৌধুরী মনি, মানে তাহলে কি নির্বাচনের দিনও যদি গণভোট হয় তাহলেও সেটাও বৈধ হবে কিনা? কারণ মানে আপনি বলছেন যে সংসদে এটা পাস করিয়ে নিয়ে আসতে হবে। নির্বাচনের দিনেও যদি গণভোট হয় সেটাও বৈধ হবে না, পরবর্তীতে বৈধ করে নিতে হবে। এই গণভোটের জন্য আরেকটা গণভোট করতে হবে। যদি এই গণভোটকে আপনি সত্যিকার বৈধতা চান, তাহলে আরেকটা জনগণের এই গণভোট হবে কি হবে না এই জন্য একটা গণভোট করতে হবে। যদি আপনি জনগণকে এই করেন, কারণ এখন কোনো অধ্যাদেশ করার মতো কোনো সিস্টেম এখন নাই। রাষ্ট্রপতি সেটা করতে পারেন না, আপনার বিচার বিভাগ সেটা করতে পারেন না। একমাত্র যেটা সংসদ যেটা করতে পারেন, সংসদ এখন বর্তমান নাই। সো এইখানে গণভোটের জন্য একটা গণভোটের আয়োজন করতে হবে। আর আইদার একটা তাহলে বিএনপি যে নির্বাচনের দিন গণভোটের কথা মানে মেনে নিতে চাচ্ছে, সেটাও তাহলে বৈধ নয়। সেটাও বৈধ নয়। বিএনপি যে কারণে বলছে সেটা পরবর্তীতে বৈধ করে নিবে, এবং বিএনপি চাচ্ছে যে এক খরচে যদি হয়ে যায় তাহলে রাষ্ট্রের জন্য ওরকম কোনো প্রবলেম হলো না, এবং একটা ভোট দিতে এসে মানুষ দুইটা পাতায় দুইটা ভোট দিয়ে গেল, এটাতে কোনো ওরকম সমস্যা হলো না। পরবর্তীতে বিএনপি কিন্তু বারবার বলেছে, আপনারা দেখেছেন বিএনপি বারবার বলেছে পরবর্তীতে এটা আইনের মাধ্যমে এটা সংশোধন করতে হবে, সংসদের মাধ্যমে। এবং সেই জায়গায় আপনার এই গণভোটটা বর্তমান জামাত যে কথাটা বলছে, তারা যে এই ভোটটাকে তারা বা সরকার যেটা বলছে, জামাত না শুধু সরকারও বলছে যে 270 দিনের মধ্যে যদি এটা সংসদে না হয় স্বয়ংক্রিয়ভাবে এটা বৈধ হয়ে যাবে। এটা তো হতে পারে না, এগুলো তো বলতে পারে না। এটা আমি চাইলেই ঠেটামি করে একদিকে আমরা আইনকে নিতে পারি না। আইন তার নিজস্ব ধারাতে চলবে, এটাই স্বাভাবিক। এখন আমরা এই যে কথাটা আমার ভাই বললেন, জামাতের প্রতিনিধি, উনি বললেন যে এই রাষ্ট্রটা অনেক কষ্টের উপর দিয়ে গেছে, অনেক রকম আন্দোলনের উপর দিয়ে গেছে, অনেকের মৃত্যু বলেন, চোখ নাই কারো, হাত নাই কারো, পা নাই কারো, এরকম হাজার হাজার মানুষের আপনার স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে গেছে। সেইখানে আজকে শুধুমাত্র এইটুকুর জন্য আবার আরেকটা রাষ্ট্রকে সামনের দিনে খুবই খারাপ অবস্থার দিকে ধাবিত করার তো কোনো অর্থ হয় না। আমাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে, আমাদের মধ্যে যদি জাতিপ্রেম থাকে, তাহলে কিন্তু আমরা সবাই মিলে একখানে এক কাতারে এসে একটা আপনার সবার জন্য প্রযোজ্য এমন কোনো কিছুর দিকে আমরা যেতে পারি। আইদার আপনার ওই যেটা সরকার যেটা বললেন যে এই যে প্রথম দিন জামাত ইসলামী বললেন বসার জন্য ওয়েলকাম করলেন, পরের দিন সরকার বললেন 7 দিন সময় বেঁধে দিলাম, এর মধ্যে আপনারা দলরা বসে মিলে কিছু করতে পারলে করেন, নইলে আমরা ডিসিশন নিব। এটা তো হলো না। আপনারা 9 মাসে ডিসিশন নিতে পারলেন না। আপনারা 9 মাসে একরকম কাগজে সিগনেচার করা হলো, আরেক রকম কাগজ আপনি দেখালেন। আপনারা রাষ্ট্র যেখানে প্রবঞ্চনা করে সেখানে তো আর বলার কিছু থাকে না। সেই জায়গায় আপনি এখন কিভাবে 7 দিন বেঁধে দেন যে 7 দিনের মধ্যে দলগুলো সব ঠিক হলে আমরা ওইভাবে কাজ করব। আপনি বলেন বিএনপি যে কথাটা বলেছে যে যদি সরকার ডাকে আমরা চিন্তা করে দেখব। আবারও যেহেতু 9 মাসই সরকার প্রধান ছিল, এটা এই সংস্কার কমিটির প্রধান সরকার প্রধান ছিলেন, তো সেই হেতু সরকার প্রধান বা সরকার যদি ডাকেন তাহলে বিএনপি বা অন্য দলগুলো চিন্তা করতে পারে। জামাত ডাকলে যে চিন্তা করতে হবে, জামাতকে বিএনপি চিনে, বিএনপি কে জামাত চিনে, সবাই একসাথে বসেই তো এই কথাগুলো কাজগুলো হয়েছে। সেটা যেহেতু মিলে নাই, 9 মাসে মিলে নাই, আপনি কি করে বুঝেন 7 দিনে মিলে যাবে?
তা এইখানে আবারও ওই মান্নান ভূঁইয়ার মতো আর জলিল সাহেবের মতো সময় ক্ষেপণই হবে। আমরা চাই না যে নতুন করে সময় ক্ষেপণ হোক, আমরা চাই একটা যে কোনো ভাবে সলিউশন আসুক, নির্বাচনটা সঠিক সময়ে হোক, জনগণ যেন লেভেল প্লেইং একটা ফিল্ড পায়, বিভিন্ন রাজনৈতিক দল একটা লেভেল প্লেইং ফিল্ড পায়, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই অবস্থাটা বহু বছর বাংলাদেশের মানুষ দেখে নাই। যে সন্তানটার বয়স এখন, যে ছেলে বা মেয়েটার বয়স এখন 40, 42, 45 বছর, সেও কিন্তু একটা ভোট দিতে পারে নাই। সো মানুষের আকুতিকে আমাদের সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত, এবং সেই হিসেবে এই দেশের দিকে তাকিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাজ করা উচিত। আমি কিন্তু একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে কথা বললাম, শুধু বিএনপির সাপোর্টার বা বিএনপির কর্মী এই জন্য বলেছি তা না। এই সময়টা বড্ড খারাপ সময় যাচ্ছে। আপনাকে আমি একটা প্রশ্ন করব, সেটা হলো সরকারি যে 7 দিনের সময় বেঁধে দিয়েছে সেটা তো আগামী সোমবার শেষ হবে। তো এই 7 দিনের মধ্যে ঐক্যবদ্ধ যে সিদ্ধান্ত জমা দেওয়ার কথা বলছিলেন সেটা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে, এবং কি একই সঙ্গে সরকার যেটা বলে দিয়েছে আপনারা যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারেন তাহলে সরকারি সিদ্ধান্ত নেবে। এখন সে জায়গায় সরকার সিদ্ধান্ত হয় আপনাদের পক্ষে যাবে, তা নাহলে আপনার জামাতের পক্ষে যাবে। এখন এই যে মানে কার পক্ষে যাবে, তখন এই মুহূর্তে আপনাদের বিপক্ষে গেলে আপনাদের অবস্থানটা কি হবে তখন? আমি আপনাকে একটা কথা বলি, ইন্টারিম গভর্নমেন্ট কখনো এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এই অধিকারটাও তার নাই। ওনারা তো ওইভাবে বলে দিয়েছেন সরকারি সিদ্ধান্ত নিবে, আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। সরকার রাষ্ট্রের সব কিছু করতে পারে না, সে তত্ত্বাবধায়ক সরকার শুধু নির্বাচন নিয়েই কাজ করতে পারে। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলো, সবগুলো দল যা চাইবে তার বাইরে সে যেতে পারবে না। কিন্তু সে চাইবে, সে বলতে পারে, সরকার তো বলছে যে সবার ম্যান্ডেট আছে, আর ডাকবেন আর বসবেন এরকম একটা কথা বলে আপনাদের সঙ্গে বসা শেষ, এখন ওনারা সিদ্ধান্ত দিয়ে দিবে আপনারা যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। এখন উনি সরকারে যিনি আছেন উনি বলতেই পারেন, বলতে গেলে তো আর ওনার মুখ ধরে রাখা যাবে না, কিন্তু উনি কতটা ইমপ্লিমেন্ট করতে পারবেন এটা হচ্ছে ব্যাপার। উনি জনগণকে সম্মান করতে হবে, ওনার জনগণ রাজনৈতিক দলগুলো ওনাকে সম্মান করেছে, যতটুকু পাওয়ার যোগ্য ততটুকু করেছেন, যতটুকু পাওয়ার যোগ্য না তার চেয়েও বেশি করেছেন। তো ওনারও উচিত হবে রাজনৈতিক দলগুলো সবগুলোর প্রতি সমান দৃষ্টি দিয়ে সম্মান রাখার জন্য। আমি একটা বড় দলের কর্মী হিসেবেও আমি বলছি, সবগুলো দলের অধিকার আছে সরকারের সহানুভূতি পাওয়ার, সরকার সবার প্রতি সমান আচরণ করবে এই অবস্থাটা পাওয়ার। উনি কিন্তু ইতিমধ্যেই বিতর্কিত হয়ে গেছে। এই যে 57টা নিবন্ধিত দল, সবাইকে উনি ডাকেন নাই, কিন্তু উনি কিন্তু সবাইকে ডাকতে বাধ্য। তো সবাইকে ডাকেন নাই, এবং যাদের ডেকেছেন তাদের অনেকে নিবন্ধনই নাই। তো এই যে এক পেশে নীতি, এই এক পেশে নীতি থেকে সরকারকে বের হয়ে আসতে হবে, নইলে এই দেশের ভাগ্য কিন্তু খুব একটা ভালো কিছু আমরা খালি চোখেই দেখছি না। নীলুফার চৌধুরী বনি, আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী একটি মন্তব্য করেছেন, বক্তব্যে তিনি বলেছেন যে কথায় কথায় আপনি রাস্তায় যাবেন, এখন অন্য দল যদি তার প্রতিবাদে আবার রাস্তায় যায় তাহলে কি হবে? সংঘর্ষ হবে না? বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে সংঘর্ষ হবে। এই জন্য কি আমরা শেখ হাসিনাকে বিদায় করেছি? মানে উনি যে কথাটা বলেছেন অত্যন্ত অর্থবহ কথা বলেছেন উনি, কারণ আপনি মানে এটা আমরা কি হুমকি হিসেবে দেখবো নাকি? মানে আপনি হুমকি দিবেন, আপনি ঢাকা কলাপস করার কথা বলবেন, আপনি সমস্ত বাংলাদেশ কলাপস করার কথা বলবেন, আপনি 10 লক্ষ 20 লক্ষর কথা বলবেন, তখন আপনি একটা বড় দলকে ভয় দেখাবেন, আর বড় দল প্রত্যেকটা মহানুভবতা নিয়ে সবসময় বসে থাকবে, এটা তো হয় না। দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন মানুষ কি করে, হয় সামনের দিকে অগ্রসর হয়, না হয় সে মারা যায়। না, কিন্তু আমরা তো সমাজে দেখেছি যে বড় ভাইরা সবসময় একটু বেশি দায়িত্ব নিয়ে থাকেন। এই জন্যই তো এই 1.25 বছর বড় ভাইরা দায়িত্ব নিয়েছে, দায়িত্ব নিয়ে যে কথা বলার যোগ্য তার কথাও শুনেছে, যে যোগ্য না তার কথা বড় ভাইরা শুনেছে। আপনি দেখেন এনসিপি নামে যে দলটা মাত্র নিবন্ধন পেল, সে এনসিপি কত পরিমাণ বিএনপি কে হেয় করার চেষ্টা করেছে। আমরা কিন্তু কোনো কথাই বলি নেই তাদের সাথে, এই জন্য বলি নেই ওরা ছোট মানুষ। আমরা বড় হিসেবে, বহুদিনের পুরানো দল হিসেবে আমরা এই স্যাক্রিফাইসটুকু করতে চাই। তো সেই জায়গায় যদি আপনি মনে করেন যে এখনো প্রতিনিয়তই আপনি সকাল বিকাল সন্ধ্যা রাতে আপনি শুধু টর্চার করে যাবেন, আরেকজন টর্চার সহ্য করে যাবে, এটা তো হতে পারে না। জি, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ শেষ মন্তব্য করবেন যদি 1 মিনিট 1.5 মিনিটের মতো আছে আমার হাতে সময়। মনি আপার কথা যদি আপনি একটু কিছু বলতে চান। আমার সহ আলোচক উনি যেটা বললেন
আমি ওনার সাথে অনেকগুলি কথাই দ্বিমত পোষণ করি। আসলে সময় কম, সবগুলি বলে হয়তো শেষ করা যাবে না। যেমন একটা বিষয় হলো যে সরকারের প্রবঞ্চনা, সরকারের এক পেশি আচরণ, এটা উনি এখন বলছেন, অথচ কিন্তু এই দলের মহাসচিবই বলে আসছে আমেরিকাতে গিয়ে যে আমরা ইয়ার কাছে ডক্টর ইউনূসের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখছি। এক বিষয়টা হলো, যখন আমার পক্ষে যায় তখন আমি জিয়াউর রহমান প্রতিচ্ছবি পাই, যখন আমার বিপক্ষে যায় তখন এটা প্রবঞ্চনা হয়ে যায়, প্রতারণা হয়ে যায়, অনেক কথাই বলছেন। তো এগুলি আসলে রাজনীতির কথা, রাজনীতির ভাষা। এই দেখেন, আমি কিন্তু এটাও বিরোধিতা করেছি যে সরকারের এই বলটা রাজনৈতিক দলের কোর্টে ছেড়ে দেওয়াটা ঠিক হয় নাই, এটা আমি বলেই বলেছেন যাচ্ছি, জি। বলেছি। কিন্তু এইখানে কিন্তু বিএনপি যখন এটাকে দেওয়া হয়েছে তখন কিন্তু বিএনপিও, আজকে উনি বললেন যে আমি একটা বড় দলের কর্মী, তো বড় দলের কর্মী বা বড় দলেরও কিন্তু দায়িত্ব ছিল যে ঠিক আছে আসেন আমরা বসে কিছু করা যায় কিনা, বসতে তো পারি, এটাও কিন্তু বলতে পারে না, কিন্তু এটা কিন্তু অন্য দলকে বলতে হয়েছে। সেকেন্ড অপশন। থার্ড যেটা আমি বলতে চাই সেটা হলো, আমরা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আমাদের যে 8 দলের যে কর্মসূচি রয়েছে, এটা কিন্তু আমাদের কোনো দলের বিরুদ্ধে না, কোনো দলকে হুমকি দেওয়ার জন্য নয়, তাদের বিরুদ্ধে আন্দোলন না। এটা হলো, আমরা বলতে চাই আমাদের যে দাবি, এই দাবির পক্ষে জি। জনমতের প্রতিফলনটা আমরা দেখাইতে চাই যে না, নীলুফার চৌধুরী মণি, আমাদের পক্ষে জনগণের মত রয়েছে, নীলুফার এটা চৌধুরী আমরা মণি, প্রকাশ করতে চেয়েছি। 1 মিনিটের মতো সময় আছে আমার হাতে এই বিষয়ে। দেখেন, আমি এইটুকু বলতে চাই যে যখন যে যে ব্যবহার করবে, বিএনপির মহাসচিব যে কথাটা বলেছেন, যখন উনি সুন্দর করে কথা বলেছেন, দুষ্ট লোকের মিষ্টি কথা, এটা যদি আমি আজকে, যেহেতু আমি প্রমাণ পাওয়ার পরে কথা বলছি, যখন সুন্দর করে কথা বলেছেন তখন মহাসচিব বিগলিত হয়ে সুন্দর কথা, সুন্দর উত্তর দিয়েছেন। এখন যখন আমরা দেখি, আমরা কিন্তু একটা দল, আমরা দেশের মানুষকে নিয়ে কাজ করি, তো দেশের মানুষের বিপক্ষে যাচ্ছে, দলের বিপক্ষে যাচ্ছে, দেশের বিপক্ষে যাচ্ছে সরকারের আচরণবিধি, তখন আমরা তো এই কথাটা বলতেই পারি। তো যে মানুষটা যেটুকু করবে, আজকে ফেব্রুয়ারির নির্বাচন, ফেব্রুয়ারিতে যদি হয়ে থাকে, বলে থাকেন, তাহলে ফেব্রুয়ারির আছে 3 মাস, 3.5 মাস, এর মধ্যে যে ধরনের কাজগুলো আমরা দেখছি প্রতিনিয়ত, তাতে কিন্তু আমরা হিসাব করলে জোড়া দিলে কিন্তু আমরা নির্বাচনকে দেখতে পাই না। নির্বাচনের জায়গায় সেখানে কিন্তু আবার আরেকটা সহিংসমূলক আচরণ, আবার আরেকটা অনির্বাচিত সরকার, আবার আরেকটা আপনার আশঙ্কা, অনেক কিছুর আশঙ্কা দেখতে আমরা দেখছি বিভিন্ন আঙ্গিকে। তো এই বিভিন্ন আঙ্গিকে আমরা এই জিনিসগুলো দেখতে চাই না বলে কিন্তু আমরা এই কথাগুলো বলছি। এখনো সময় আছে, আমরা চাইলেই সবার মঙ্গলের জন্য, আমরা সবগুলো দল, আমাদের সঙ্গে তো জামাতের কোনো শত্রুতা নাই, আমাদের সাথে এনসিপির কোনো শত্রুতা নাই, আমাদের সাথে গণতন্ত্রের কোনো একসঙ্গে শত্রুতা ফ্যাসিবাদ নাই। বিরোধী আন্দোলনে আপনারা সবাই আসলে স্টেক হোল্ডার, সবারই অনেক ত্যাগ আছে, সেই আঙ্গিকে আসলে এটা কাম্য, মানে নিশ্চয়ই একটা সমাধান বেরোবে, সেটাই আমরা আশা করি। অনেক ধন্যবাদ নীলুফার চৌধুরী মণি এবং অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ, আপনাদের দুজনকেই যুক্ত হওয়ার জন্য একাত্তর জার্নালে। দর্শকের পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকবেন আশা। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। এই পর্যায়ে একটি খবর একটু দেখে নেব। দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই, ফলে কারসাজি করে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। জানান, এই ব্যাপারে চালানো হচ্ছে অভিযান, তারপরও 1 সপ্তাহের নিয়ন্ত্রণে না এলে আমদানির অনুমতির বিষয়ে ভাববে সরকার। ব্যবসায়ীরা বলছেন সরবরাহ সংকটের অজুহাতে দাম বেড়ে গেছে, আর কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। এ পর্যায়ে যুক্ত করে নেব SM নাজের হোসাইন, ভাইস প্রেসিডেন্ট, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। SM নাজের হোসাইন, আপনাদের ফাইন্ডিংটা কি আসলে, যে কেন? কারণ বলা হচ্ছে 44 লাখ টনের মতো উৎপাদন হয়েছিল। আমরা জানি যে কিছু পেঁয়াজ পচে যায়, যে কারণে বছরের শেষের দিকে বা মৌসুমের শেষ পর্যায়ে এটা এক ধরনের ঘাটতি তৈরি হয়। সেটাও 30 লাখ বা 27 লাখ এরকম অনেকে বলেন যে আমাদের দেশের চাহিদা, সেই তুলনায় তো মানে এরকমটা হবার কথা না। না, এটা ধন্যবাদ আপনাকে। আসলে আপনাদের সংবাদে কিন্তু আমাদের প্রেসিডেন্ট মহোদয় একটু বক্তব্য দিয়েছেন। আমরা যেটা প্রথম থেকে বলে আসছি, আসলে এই ধরেন এর আগে আমাদের পেঁয়াজের যারা ব্যবসায়ী তারা বলে আসলো যে আইপি বা আমদানির যে অর্ডার, এটার কারণে আসলে মানে ক্রাইসিসটা হয়েছে এবং সরবরাহ ঘাটতি ঘটেছে। তো আমরা যেটা জানি যে আগস্ট মাসে এই আইপিটা বন্ধ করা হয়েছিল। তো তাহলে ওই সময়টাতে
সংকট যদি হতো তাহলে ওই সময়টাতে হতো। এখন আগস্টের পরে এসে নভেম্বরে এসে এই ঘটনাটা ঘটতেছে। তো আমাদের কাছে যেটা মনে হয় যে এটা কৃত্রিমভাবে সংকট তৈরি করা হয়েছে, কারণ কয়দিন পরে মুড়িকাটা পেঁয়াজ চলে আসবে এবং তখন কিন্তু এই ধরনের সংকট আর করা যাবে না। আর যেহেতু এই সময়টাতে সরকার রাজনৈতিক অনেকগুলি কর্মসূচি অথবা নির্বাচনের এই বিষয়গুলো নিয়ে তারা অনেক ব্যস্ত, এবং সেটার কারণে মানে এই সময়কে এবং সরকার সেভাবে এই পেঁয়াজ বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বিষয়ের ক্ষেত্রে অত বেশি নজর না থাকার কারণে তারা চিন্তা করলো যে এই সময়টাতে কিছু একটা করা যায় কিনা, এবং সেটাকে চিন্তা ভাবনা করেই পেঁয়াজের সংকটটি তৈরি করা হয়েছে বলে আমাদের ধারণা। কারণ হলো যে যেহেতু আইপি বন্ধ হয়ে যাওয়ার পরেও আমাদের দেশীয় পেঁয়াজ দিয়ে কিন্তু পুরো বছরই মানে কোনো না কোনো ভাবে ম্যানেজ করা গেছে। জি, তো সেই কারণে এখানে আসলে সংকট হওয়ার কোনো ধরনের সম্ভাবনা আছে এটা মনে হয় না। এটা ম্যানিপুলেশন করে করা হয়েছে এবং ব্যবসায়ীর ইচ্ছা করে এগুলো করেছে আমাদের ধারণা। মানে এখানে পার্শ্ববর্তী দেশে পেঁয়াজের দামের সঙ্গে কি কোনো সংযোগ আছে এখানে? আমরা একটা গণমাধ্যমে দেখছিলাম যে ভারতে পেঁয়াজের দাম কমেছে, যে কারণে ব্যবসায়ীরা চান সেখান থেকে পেঁয়াজ আনতে। না, ওইটা তো একটা ফ্যাক্টর কাজ করে। কারণ হলো যে ভারতীয় পেঁয়াজ যদি আমাদের এখানে আসে, একটা সময় তো আমাদের ভারতীয় পেঁয়াজের উপর নির্ভরশীলতা অনেক বেশি ছিল, আর ওখানে যখনই দামটা কমে যায় তখন স্বাভাবিক কারণে ওখান থেকে আমদানির একটা হিড়িক পড়ে। তবে সেই ক্ষেত্রে আমরাও যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে মানে 18 কোটি ভোক্তার স্বার্থটাও চিন্তা করতে হবে এবং একই সাথে আমাদের কৃষকের স্বার্থটা চিন্তা করতে হবে। কৃষকরা উৎপাদন করে যেন সে তার ন্যায্য মূল্যটা না পায়, ন্যায্য মূল্য যেন পায় সেই ব্যবস্থাটা নিশ্চিত করা, আবার ভোক্তা হিসেবে আমাদেরকে যেন অতিরিক্ত মূল্য দিতে না হয়, দুটারই একটা ব্যালেন্স আমাদের করা উচিত। সেক্ষেত্রে আমদানি নীতিতে কিছুটা ফ্লেক্সিবল নীতি আমাদের করা উচিত। যখনই ক্রাইসিসটা হবে তখন কিন্তু আসলে আমদানিটা বাড়ানো উচিত, আবার যখন মানে আমাদের দেশীয় উৎপাদন বাড়বে তখন আমদানিটাকে নিরুৎসাহিত করা। তবে ভারতের যে পেঁয়াজের দাম কিছুটা কমেছে এটা আমরাও মানে খোঁজ খবর পেয়েছি। এটা একটা কারণ হতে পারে যে আমদানিটা মানে এখন যদি পেঁয়াজ আমদানিটা বাড়ানো যায় তাহলে যারা আমদানিকারক তারা মনে করতেছে এখান থেকে তাদের প্রফিট মার্জিনটা অনেক বেশি হবে। সেক্ষেত্রে তাদের একটা চিন্তা ভাবনা এখানে রিফ্লেকশন থাকতে পারে বলে আমাদের ধারণা। না মানে একটি গণমাধ্যমে দেখছিলাম যে এতদিন ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ছিল $405। এখন কমে কোনো এখন সেটা $100 কমিয়েছে ভারত, মানে রপ্তানি যাতে বেশি করা যায় সেই কারণে। মানে অনেকে বলছেন যে এটাও একটা মানে কারণ যে ব্যবসায়ীরা এখান থেকে লাভ করতে পারবেন ভালো। হ্যাঁ, এই ফ্যাক্টরগুলি আসলে তো আছেই, এই ফ্যাক্টরগুলি আছে। তারপরও প্রবলেমটা হলো যেমন ধরুন কয়দিন পরে তো ডিসেম্বরের প্রথম দিকে আমাদের মুড়িঘাটা পেঁয়াজগুলো চলে আসবে। যদি সেই সময়টা যদি আবার আমদানিটা বাড়ানো হয় তখন কিন্তু আবার আমাদের দেশীয় যারা কৃষক তারা ক্ষতিগ্রস্ত হবে। তবে আলটিমেট বিষয় হলো যে যেহেতু ভারতে তারা আমদানি শুল্কটা কমানো হচ্ছে এবং একই সাথে দামটা কমেছে, সেক্ষেত্রে আমদানিকারকরা চায় যে এই সময়টা মানে ভারতীয় পেঁয়াজ আসুক, তো আসলে তাদের মুনাফাটা বাড়বে, এটা তাদের ধারণা। এবং এই যে ধরেন এখন যে সংকটটি হলো, আমি যেটা প্রথমেই বললাম সেটা হলো যে মানে এই সময়টাতে ক্রাইসিসটার পেছনে এটা আসলে কৃত্রিমভাবে তৈরি করা। তারা বেশি লাভের আশায় হোক, অন্য কোনো কারণে হোক, অথবা যে কোনো কারণে হোক, তারা এই সময়টাতে বেশি লাভ করার জন্য এই সংকটটি তারা তৈরি করেছে এবং সরবরাহটা বন্ধ করেছে। এবং এটার কারণে আজকে ধরেন 40 থেকে 50 টাকা দাম পার কেজিতে দাম বেড়ে গেছে। তো এইটা মানে এটাও তো ব্যবসায়ীদের লাভ, মানে এই যে দাম বাড়িয়ে ফেলা এটাও লাভ, মানে সব দিক থেকেই ব্যবসায়ীরা লাভবান হয়। আমি একটু বিষয় একটু যোগ করি, সেটা হলো এই যে আপনার বাজার সিন্ডিকেটের কথা আমরা সবসময় শুনে আসছি যে রাজনৈতিক সরকারগুলোর সময় বাজার সিন্ডিকেট এবং তার সঙ্গে দলীয় নেতারা কর্মীরা সম্পৃক্ত থাকে। এখন তো এটা নির্দলীয় সরকার, এখন কারা বাজার সিন্ডিকেট করলো তাদেরকে কি চিহ্নিত করা যায় না? তাদেরকে কি আপনার এই যে আইনের আওতায় আনা যায় না? আপনার এখন তো কোনো পলিটিক্যাল শেল্টার পাওয়ার কথা না। আর দ্বিতীয়ত সরকারের পক্ষ থেকে বলতেছে এরা মানে কৃত্রিমভাবে, আপনিও বললেন কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করা হলো, তো কৃত্রিমভাবে যারা বৃদ্ধি করলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? আপনার 1 কেজি পেঁয়াজে 40 টাকা, এটা চারটিখানি কথা। এটা সাধারণ মানুষ, যেটা খেটে খাওয়া মানুষ আপনার মানে মানুষদের কাছ থেকে এইভাবে টাকা মানে আপনার কেড়ে নিচ্ছে। এই যে কৃত্রিম ম্যানিপুলেশন যেটা সিন্ডিকেট করে এটার জন্য দায়িত্ব ব্যর্থতা তো সরকারের হয়। আপনি যথার্থই বলেছেন। সেটা হলো তাহলে এই সরকারের উচিত এই তাদের এই ব্যর্থতার জন্য সাধারণ মানুষকে
এই অতিরিক্ত টাকা খরচের হাত থেকে মানে আপনার মুক্তি দেওয়ার জন্য প্রয়োজনে সরকারকে আপনার এখানে ভর্তুকি দেওয়া উচিত এই সরকারের এই ব্যর্থতার জন্য না। পাশাপাশি আপনার এই যে মানে সরকারের যে ওদের যে অভিযোগ যদি সত্য হয় যে আমদানি কম, আমদানি এবং মজুদের যে হিসাবটা গড়মিল যেটা আমাদের কাভার করে নাই, তো সেটা তাদের বক্তব্য যদি সঠিক হয় তাহলে তো সরকার দায়। আমি কিন্তু পরস্পরের কিন্তু এটা দায়ের ব্যাপার আছে। আপনাদের দৃষ্টি থেকে বিবেচনায় মূলত আসলে দায়ী কে? না, এখানে হলো যে আসলে আপনি যে এই বক্তব্যটি দিয়েছেন এটার সাথে আমরা একমত, আমরা এই দাবিটাই করে আসছিলাম। সেটা হলো যে ধরুন প্রথম দিকে বললেন যে মানে এখন তো দলীয় সরকার নাই, নির্দলীয় সরকার, তাহলে এখন সিন্ডিকেটের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখন আমরা সরকার দায়িত্ব নেওয়ার পরের থেকে আমরা দেখছি যে আসলে এই যে বাজার সিন্ডিকেট অথবা যারা আছেন এখানে আমরা পোশাক পরিবর্তন দেখেছি। একটা সময় একটা দলীয় সরকারের লোকজন ছিল, পরবর্তীতে এই প্লেসটি কিন্তু খালি নাই, এটা অন্যরা এসে দখল করে নিয়ে গেছে। তো সেক্ষেত্রে মানে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন, সরকারি প্রশাসন বলেন, সেই জায়গাতে মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সে ধরনের কোনো উদ্যোগ কিন্তু আসলে দৃশ্যত দেখা যায় নাই। এবং ইভেন ধরেন বাজার সংস্কারের বিষয়ে আমরা কিন্তু অনেকভাবে দাবি করে আসছি, অনেক জায়গায় উপদেষ্টাদের কাছে গিয়েও বলেও আসছি, কিন্তু আসলে সরকার সেদিকে তেমন একটা নজর দেয় নাই। তো যেটার কারণে ব্যবসায়ী যারা এই সিন্ডিকেটের কারসাজি অথবা ম্যানিপুলেশনের সাথে যারা জড়িত তারা কিন্তু আরো বেশি বেপরোয়া হয়ে গেছে। তো বেপরোয়া হয়ে যাওয়ার কারণে আসলে আমার মতে এটা একটি তদন্ত কমিটি গঠন, উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি, প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে প্রকৃত দায়ী কারা, এই ব্যর্থতা কার এটা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। সেটা যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার মানে চোখ বন্ধ করে যে অপরাধী তার বিরুদ্ধে ব্যবস্থা নেই, যে কোটি কোটি টাকা মানুষের পকেট থেকে কেটে নিচ্ছে। আমরা কিন্তু সেটা আশা করছিলাম, কিন্তু আসলে দৃশ্য তো সেরকম আমরা দেখতে পাই না, যার কারণে আমরা ধরেন আমরা যারা ভোক্তাদের স্বার্থে কাজ করতেছি তারা আসলে হতাশ। কারণ হলো যে আপনি ধরেন এই যে 18 কোটি মানুষের 18 কোটি ভোক্তার থেকে আপনি এই যে পার কেজিতে 40 টাকা বা 50 টাকা বেশি নিচ্ছে, তাহলে কি পরিমাণ টাকা পার ডে আপনার বেহাত হয়ে যাচ্ছে সাধারণ মানুষের পকেট থেকে। এটা তো আমার রিপোর্টের মধ্যে বলছিলেন একজন যে তিনি 10 কেজি করে পেঁয়াজ নিতেন, এখন 5 কেজিতে নামিয়ে এনেছেন। মানে না, এটা হলো ট্রানজিশনাল মানে মেকানিজম। আমার যখন ক্রাইসিসটা বাড়বে আমাকে আসলে এই জায়গাতে অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু কখনো আমরা আসলে সরকারকে অভিযান তো তেমন একটা দেখতেছি না, জোরদার তো অভিযানের সংখ্যা অনেক কমে গেছে। হ্যাঁ, এবং এই অভিযান করে কি আসলে বাজার নিয়ন্ত্রণ করা যায়? যায় না। এর আগেও তো আমরা দেখেছি মানে এত লোকবল নিয়েও তো বাজার মনিটর করা সম্ভব না। অভিযান করলে একটা হয় কি মানে আপনি ধরেন আমরা যারা ক্রেতার একটা সাহস পায় বাজারে একজন আছে। হ্যাঁ, না সেটা কিন্তু মানে অনেকদিন ধরেই তো আমরা বলে আসছিলাম যে টিসিবির মতো সরকারি প্রতিষ্ঠানগুলোকে একটা বিকল্প মানে শক্তি হিসেবে তৈরি করা, বাজার মনিটর মানে বাজার কি বলবো এটাকে মানে বাজারে ইন্টারভেন্ট করার জন্য। মানে এখন যেমন পেঁয়াজের দাম বেড়ে গেছে, এখন যদি টিসিবি প্রচুর পরিমাণে পেঁয়াজ বিদেশ থেকে কম দামে এনে বাজারে ছেড়ে দেয়, তখন অবশ্যই এই ব্যবসায়ী যাদের গুদামে পেঁয়াজ আছে তারা ক্ষতির মুখে পড়বেন, এবং স্বাভাবিকভাবে তারা ক্ষতির মুখে পড়লে পরের বছর এই ধরনের এটা করার সাহস পাবেন না। মানে এটা আমাদের এটা তেলের ক্ষেত্রে কিন্তু এটা হয়েছিল জি, কিন্তু আসলে কোন সরকারি তো এই টিসিবি কে আর এই কর্মকাণ্ডগুলোকে আরো বাড়ানো সেগুলো তো হয় না। যেমন ধরুন আপনি এই যে বিগত সরকার 1 কোটি পরিবারকে মানে টিসিবির কার্ড দিয়েছিল, ফ্যামিলি কার্ড, এই সরকারে এসে ওখান থেকে প্রায় ধরেন 45 লক্ষ বাদ দিলেন। ওই 45 লক্ষ তো পূরণের ব্যবস্থা এখনো হয় নাই। তো দৃশ্যত দেখা গেল যে এখানে মানে 1 কোটি পরিবারের মধ্যে 50 লক্ষই আছে মাত্র। ওই কার্ডের যে পরিমাণ সেটাও কিন্তু বাড়ানো হয় না। তো যদি আপনি ধরেন এটাকে পুরোদমে চালু করতে পারতেন তাহলে হয়তো এটা বাজারে একটা মানে দৃশ্যত অবদান রাখতে পারতো। এবং ক্রাইসিস সময়ে আমরা বারবার বলছি যে টিসিবি যেন মাঠে থাকে। তো আমরা দেখি যে টিসিবি তো কোনো সংকটকালীন সময়ে টিসিবি বলেন অথবা আমাদের খাদ্য বিভাগের ওমেন্স বলেন, তারা কিন্তু মানে ওই সময় ঘুমন্ত হয়ে থাকে। ক্রাইসিস যখন হয় তখন তাদেরকে আর পাওয়া যায় না। তো এটা তো আসলে হওয়া উচিত রিভার্স, ক্রাইসিস হলে তারা আরো বেশি অ্যাক্টিভ হবে, সেই জিনিসটা থাকা উচিত। অনেক ধন্যবাদ এস.এম. নাজির হোসাইন যুক্ত হবার জন্য ৭১ জার্নালে আজকে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি ৭১ জার্নালে, সঙ্গে থাকবেন আশা করি। আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এ পর্যায়ে দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে কি শিরোনাম করেছে সেগুলো। শুরুতেই যুগান্তর, প্রধান উপদেষ্টা ডাকলে বৈঠকে রাজি ৩ দল, বল এখন সরকারের কোর্টে। সংবাদ প্রতিদিন, বাংলাদেশের জেনজি বিপ্লব কি ব্যর্থ হচ্ছে, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন।
বণিক বার্তা, ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতায় মিলবে না মার্কিন ভিসা, প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অভিবাসনে। দৈনিক ইনকিলাব, জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে সরকার, আসল মতলব কি? দৈনিক জনকণ্ঠ, নির্বাচন ঘিরে আর্থিক খাতে অস্থিতিশীলতার শঙ্কা। ডেইলি টাইমস অব বাংলাদেশ, হিলসা প্রাইসেস রাইস অ্যাট ট্রেডার্স উইমস। দ্য ডেইলি অবজারভার, রেফারেন্ডাম জুলাই চার্টার, বিএনপি জামায়াত রিফট ডিপেন্ডস। দেখে নিলাম পত্রিকাগুলো কি শিরোনাম করেছে আজ। এই পর্যায়ে একটা প্রতিবেদন দেখব। মার্কিন যুক্তরাষ্ট্রে 4,80,00,000 অভিবাসীর মধ্যে বাংলাদেশির সংখ্যা 2,70,000। গেল 1.5 বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশির সংখ্যা বেড়েছে প্রায় 5 গুণ। এদিকে অভিবাসন বিরোধী ট্রাম্প প্রশাসনের কড়াকড়িতে বাংলাদেশি, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের অভিবাসীদের অনেকেরই গ্রিন কার্ড বাতিল করেছে। তাই আগের মতো ছোটখাটো ভুলভ্রান্তির ব্যাপারে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দেন যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ে কাজ করা অ্যাটর্নি রাজু মহাজন। একটু যুক্ত করে নেব প্রধান নির্বাহী পলিটিক্যাল থিঙ্ক ট্যাঙ্ক স্কুল অব লিডারশিপ ওয়াশিংটনের নয়ন বাঙালি। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। নয়ন বাঙালি, বাংলাদেশিরা কেমন আছেন, বিশেষ করে বাংলাদেশি অভিবাসীরা? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ৭১ টেলিভিশনের যারা শুনছেন সকলকেই। আসলে প্রশ্নটি আপনি করেছেন যে মানুষ কেমন আছে, আসলে আপাত দৃষ্টিতে স্বাভাবিক আমরা বাংলাদেশিরা আপাত দৃষ্টিতে যেটা মনে হয়, একটা তো ভয়ের, একটা আশঙ্কার একটা প্রভাব বিস্তার তো সমাজে করছেই, যে সেটি হচ্ছে যে অভিবাসন নীতি নিয়ে কিংবা এই বর্তমান অ্যাডমিনিস্ট্রেশন, যে ট্রাম্প প্রশাসন, তাদের মনোভাব বা তাদের আচরণ কিংবা তারা কিভাবে অভিবাসীদেরকে দেখছে, এটা হচ্ছে একটা সাইড। যে আমরা তো যখন কোনো ব্যক্তি নেতৃত্বে থাকে তখন তার নিজস্ব কিছু পলিসি থাকে, যে পলিসির মধ্যে সে প্রথমেই তাদের হোয়াইট আমেরিকানদেরকে অ্যাট্রাক্ট করার জন্য বা তার ভোটারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য সে প্রথম এজেন্ডাই রেখেছে যে কিভাবে অবৈধ অভিবাসনকে দেশ থেকে বিতরণ করা যায়। এটি একটা প্রাথমিকভাবে একটা অবস্থান। এখন বাংলাদেশিদের মধ্যে যারা অবস্থান করছে, বাংলাদেশিদের মধ্যে অবশ্যই সেখানে আমি অবৈধ অভিবাসী বলবো না, কারণ রেগুলার ইরেগুলার ইমিগ্রেন্টের ব্যাপার রয়েছে। কারণ এখানে আপনারা জানেন যে আমরা যেহেতু আলোচনা একটু আগেও শুনছিলাম সোনার হরিণ, আমেরিকা কিন্তু সবার জন্য তো আর সোনার হরিণ না, কারো জন্য সোনার হরিণ বা কোনো দেশের জন্য সোনার হরিণ না। যে আমেরিকায় ইউরোপিয়ানদের অনেক দেশ কিংবা জাপানিজরা তার কাছে আমেরিকা সোনার হরিণ না, কিন্তু আমাদের কিছু লিমিটেশনের কারণে বা আমাদের বাংলাদেশের কিছু কাজের সুযোগ কিংবা অবস্থানের সুযোগের কারণে আমাদের বাংলাদেশিদের কাছে সোনার হরিণ হতে পারে বা হয়েছে। সেটাকে যদি ব্যাখ্যা করি, আমরা একটা ভয়ের আশঙ্কা থেকেও যদি কথা বলি তাহলে ভয়টা বরঞ্চ বাড়বে। বাট বাস্তবতা হচ্ছে যে আপনি যদি দেখেন যে যখন আমরা তো খুব মাইগ্রেন্ট ফ্রেন্ডলি ডেমোক্রেটদেরকে জানি, কিংবা ওবামার আমাদের পছন্দের মানুষ, বাংলাদেশের মানুষ অনেকেরই কিন্তু বারাক ওবামা, কিন্তু যদি আপনি বারাক ওবামা সরকারের সময়ও যদি আপনি দেখেন যে তখন কিন্তু ডিপোর্টেশন হয়েছিল 29 লক্ষের বেশি, প্রায় 29 লক্ষ। তার মানে এই 3 মিলিয়ন মানুষ তখন ডিপোর্টেশন হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন এমনকি সে যখন পরবর্তীতে আবার আসে 2000 দ্বিতীয়বার হয়, তখনও 19 লক্ষ, প্রায় 2 মিলিয়ন সে ডিপোর্ট করে। মানে ওই সময় যে হয় নাই তা না, ওই সময় যদি গড়ের হিসাব করেন, এখন তো এই ট্রাম্প প্রশাসন প্রতিদিন তার টার্গেট দিয়েছে যে 3000 মানুষকে এই বিতরণ করতে হবে। 3000 মানুষ কাকে? সবাইকে তো গণহারে বিতরণ করতে পারবে না, যার ক্রিমিনাল রেকর্ড রয়েছে কিংবা যার কাগজপত্রের মধ্যে সমস্যা রয়েছে সেগুলো। কিন্তু সেটাও যদি দেখেন আপনি, গড়ে 600 থেকে 700 করছে। মানে আসলে এইটা এক ধরনের, যেটা বিষয়টা হচ্ছে অনেক সময় এই থ্রেটটা বা এই ভয়টা, ভীতিটা দেখানোর কারণে যে পারপাসটা উনি টার্গেটটা ফুলফিল করতে চাচ্ছেন, অনেকে সেলফ ডিপোর্টেশনও কিন্তু হচ্ছে। কারণ সেলফ ডিপোর্টেশনের জন্য উনি কিন্তু অনেক ধরনের অনেক ইনসেন্টিভ রেখেছে। যদি কেউ সেলফ ডিপোর্ট হয়, নিজে থেকে চলে যায় অ্যাপস এর মাধ্যমে, তাহলে সে $1000 পাবে, কিংবা যার কারো বয়স যদি 18-র নিচে হয় সে যদি করে $2500 পাবে। মানে এই ধরনের কাজও উনি করছেন। মানে বুঝতে হবে ব্যাপারটা আমাদের, যে এই ভয়ের চর্চার কারণে ভয় করে উনি দুইটি পারপাস সার্ভ করতে চাচ্ছেন। একটি হচ্ছে তার ভোটারদের যে টার্গেট বা ভোটারদের যে ইচ্ছা, মনোভাব, সেটাকে উনি টাচ করতে চাচ্ছেন। আবার পক্ষান্তরে উনি এমন একটি অবস্থান সৃষ্টি করতে চাচ্ছেন যেটি
মূলত যে অনেকেই এই এই শুধুমাত্র ট্রাম্প প্রশাসন না, যারাই অতীতে এসেছেন, আপনি জো বাইডেনেরও যদি ডেটা নেন, এভাবে সব ডেটা যদি নেন, এই ডিপোর্টেশন কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। মানে কখনোই কোনোদিন ছিল না যে ইউএসসিএস এর মাধ্যমে যারাই আসছে, যে কেউ যদি ক্রিমিনাল রেকর্ড থাকে, কারো কাগজে যদি সংকট থাকে, কারো কাগজ যদি ঠিক না থাকে, তখনও কিন্তু তার জন্য যে সুযোগ ছিল তা কিন্তু সুযোগ ছিল না। সেই সুযোগটি এখন বরঞ্চ একটু সীমিত হয়েছে বিভিন্ন। সঙ্গে আরেকটি নিউজ দেখছিলাম, নয়ন বাঙালি একটু যদি মন্তব্য করেন এই প্রসঙ্গে। নির্দিষ্ট কয়েকটি রোগ থাকলে আমেরিকা যাওয়ার ভিসা নাও মিলতে পারে। বিভিন্ন দেশের দূতাবাসে সেই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে মার্কিন বিদেশ দপ্তর। আগামী দিনে আমেরিকায় গিয়ে যারা থাকতে চান তাদের ভিসা মঞ্জুর করার আগে স্বাস্থ্যের অবস্থা, বয়স বিবেচনা করতে হবে। দীর্ঘমেয়াদী কোনো অসুস্থতা থাকলে তাদের ভিসা দেয়া যাবে না। রোগগুলো তারা উল্লেখ করেছে হার্টের সমস্যা, শ্বাসযন্ত্রের সমস্যা, ক্যান্সার, ডায়াবেটিস, বিপাকজনিত কোনো রোগ, স্নায়ু ইত্যাদি। মানে এগুলোর যে আর্থিকভাবে চিকিৎসার খরচ বহনে সক্ষম নন, যদি তারা মানে এরকম মানে ভিসা দেয়া যাবে কিনা সেটা বিবেচনা করা দরকার এই যুক্তিতে। এটা আসলে কি ধরনের? তাহলে তো অনেক অভিবাসীর বাবা মা, রিলেটিভস এগুলি মানে এর আওতায় পড়ে যাবেন কিনা? আচ্ছা, যেটি হয়েছে যে এখন হেলথ স্ক্রিনের বিষয়টি অভিবাসন প্রক্রিয়ার একটি অংশ। যখন কেউ সাবমিট করে তখন কিন্তু তার একটা হেলথ স্ক্রিনিং, একটা রিপোর্ট তাকে পেশ করতে হয় তাকে। এবং আমেরিকাতে এসেও শুধু দুটি বিষয়, একটা হচ্ছে টিকা, তারা কিছু নির্দিষ্ট কিছু টিকাগুলো দেওয়া হয়েছে কিনা সেটি, এবং এখন যেটি দেয়া হচ্ছে যে হ্যাঁ এই ব্যাধি বা এই সমস্যাগুলো থাকলে, কারণ তারা তো মানে যেটা অভিবাসন প্রক্রিয়াটা এমনিতে তো ব্যাকলগের মাধ্যমে রয়েছেই, অনেক সময় নিচ্ছে। অনেক সময় পার করার পরে যে ব্যক্তিটি আজকে প্রস্তুতি নিয়ে আসছে, সেই ব্যক্তিটির মধ্যে আবার আরেকটি বিষয়, যেহেতু তাদের রিসার্চ বা তাদের গবেষণার মাধ্যমে বের হয়ে আসছে যে আপনারা জানেন যে বিভিন্ন স্বাস্থ্য ও বিষয়ে যে সকল সুবিধাদি আমেরিকাতে যারা নিয়ে থাকে, তারা হঠাৎ করে এসেই তারা স্বাস্থ্য সুবিধাগুলো নিয়ে থাকে কোনো কাজ না করে। মানে এখন যে এই কাজগুলো ওইটা আরো পরিবর্তন করেছে, যে তাকে কত ঘন্টা কাজ করেছে তার প্রমাণ দিতে হচ্ছে, বা সে নিয়মিত কাজ করছে কিনা সেই স্বাস্থ্য সেবাগুলো নিতে হলে। তো যখন কোনো ব্যক্তি তখন তার এই রোগ ব্যাধি নিয়ে দেশ থেকে আসবেন, এবং তাকে আসার পরেই কিন্তু তাকে স্বাস্থ্য সেবার দিন নিশ্চিত করতে হচ্ছে সরকারকে। এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত কখন করবে? তখন তার যদি সেই মেডিকেল সাপোর্ট ডকুমেন্টস গুলো যদি না থাকে, তার যদি মেডিকেড বা মেডিকেয়ার যদি না থাকে, কিন্তু মেডিকেড এবং মেডিকেয়ারের শর্তই যদি আরো বেশি মাত্রায় কঠিন করে ফলে এটা একটা সংকটের মধ্যে পড়ে যাবে। যে কারণেই তারা আগে থেকেই, কারণ ওই ব্যক্তিটি বা ওই বয়স্ক ব্যক্তিটি, বয়স্ক মা, ভাই, বোন যারা রয়েছেন, যাদের অসুস্থ রয়েছেন, তারা তো এসে আবার কাজ করা সেই ডকুমেন্ট গুলো তারা তৈরি করতে পারছেন না, বা সেই কাজের কর্মঘণ্টাটা পেশ করতে পারছেন না। সেটি অবশ্যই একটি বড় বিষয় হয়ে দাঁড়াবে। কারণ এই আমাদের বাংলাদেশের যারা পরিবার ভিত্তিক, যদি মন্তব্য করেন তাহলে মানে বিশেষ করে আমেরিকার সংবিধান আমরা যতটুকু জানি, জন্মসূত্রে বাংলাদেশিরা সেখানকার সিটিজেনশিপ, তো সেখানে ট্রাম্পের এই যে আপনার কড়াকড়ি আরোপের কারণে কিন্তু সেই সিটিজেনশিপও বাতিলের কথা বলা আছে। তো এটা কি সম্ভব আইনগতভাবে? কি এটা মানে কিভাবে অ্যাপ্লাই করবে যেখানে সংবিধানে উল্লেখ করা আছে? আর পাশাপাশি বাংলাদেশি যারা এটার সাফারিংস হবার আশঙ্কা আছে, তাদেরকে কি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা ওখানকার যে দূতাবাস এইসব জায়গাতে কোনো সাপোর্টিং পরামর্শ, আইনগত সহায়তা কি দেওয়া হচ্ছে? জি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। যে আপনি দেখেন যে এই কোরিয়ার যে 500 শ্রমিককে, যখন 500-র অধিক শ্রমিক তারা একটা ইলেকট্রিক্যাল ভেহিকেলের যে কোম্পানিতে কাজ করতো, তাদেরকে যখন বিতরণ করে, তখন পুরো সরকার এই বিষয়ে বিশাল পদক্ষেপ নেয়। মানে যে জোরালো পদক্ষেপটি নেয়, শুধু তাই না, বিশ্বের অনেক দেশগুলোই কিন্তু আমাদের দেশে যে বিতরণ হয়নি তা না। আমাদের দেশে তো আগে বিতরণ হয়েছে, আমরা দৃশ্যমান ছিল না, সেটি দেখে নাই। কিন্তু এখন তো আমরা প্রতি মাসেই কিছু না কিছু, হয়তো জুলাই পর্যন্ত 75 জন দেখেছি, এইভাবে হচ্ছে। কিন্তু আমরা সরকারি ভাবে এই বিষয়গুলো আলোচনা করতে একটু লজ্জাবোধ করি। মানে সরকার বোধ করে যে বোঝাতে চায় না, কিন্তু সরকারের এখানে কিছু করার আছে। আমাকে শেষ করতে বলা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ নয়ন বাঙালি যুক্ত হবার জন্য। একই সঙ্গে লোটন একরাম, আপনাকে ধন্যবাদ জানাই ৭১ জার্নালের সঙ্গে থাকার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল একই সময়ে ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। সঙ্গে পাবো।